আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 289 পাতায় যে 9 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, গোস্ত উপত্যকা, এটা হবে বিয়েটা স্তূপ পর্বতে দেখা যায়। 2-এর বদ্বীপ গঠিত হয়, এটা হবে সেটা নিম্ন গতিতে। 3-এর শক্ত পাথরে ভর্তি অঞ্চলকে, এটা হবে এটা হামাদা বলে। 4-এর মাটিতে বাতাস থাকে, এটা হবে এটা 25%। 5-এর আফ্রিকার মকরক্রান্তীয় অঞ্চলে, এটা হবে বিয়েটা কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে। 2-এর দাগের এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? লিখবে পামির। 2-এর মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি? বহন। 3 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন। 4-এর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? লিখবে মিশরের উচ্চ আসোয়ান বাঁধ। 5-এর মরুভূমিতে উটের দলকে কি বলে? ক্যারাভান। 3-এর দাগে দেখো টিকা লেখো। একটা ওয়াদি। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে তার 117 পাতাতে। লিখবে যে যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। 3-এর দাগে 2-এর প্রশ্ন দেখো, নদী অববাহিকা। এই উত্তরটা তোমাদের ভূগোল বইতে তোমরা পেয়ে যাবে 50 পাতাতে। দেখো, নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। আমাজন নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। 3-এর দাগে 3 নম্বর প্রশ্ন দেখো, লোয়ের সমভূমি। এই উত্তরটা চলো আমরা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে একটু দেখে নিই। বায়ুর পরিবহন ও অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল লোয়েস সমভূমি। উৎপত্তি, লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু। বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মাটি লোয়েস নামে পরিচিত। মরুভূমির অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা প্রভৃতি বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়। উদাহরণ হচ্ছে মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত বালি চীনের হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমির সৃষ্টি করেছে। 4-এর দাগের দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। একটা মানব জীবনে পর্বতের 3টি প্রভাব লেখো। এই উত্তরটা চলো তোমাদের যে ভূগোল বই আছে তার 44 পাতায় রয়েছে। দেখো, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা হয়। পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘর বাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো। পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। 4-এর দাগে 2-এর প্রশ্ন দেখো, নীলনদের গতিপথ লেখো। এই উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের যে ভূগোল বই আছে তার 106 পাতাতে। দেখো, শুধু আফ্রিকায় নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায়।
দুটো প্রধান ধারা এই নদী তৈরি করেছে। একটি হলো হোয়াইট নীল, যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি, আর অন্য ধারাটি হলো ব্লু নীল, যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর হলো এই দুই ধারার মিলনস্থল। নীল নদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ। নীল নদ ভূমধ্যসাগরে মোহনার কাছে তৈরি করেছে বিশাল বদ্বীপ। চারের দাগে 3 নম্বর প্রশ্ন দেখো, পাললিক শিলা সম্পর্কে যা জানো লেখো। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ের 62 পাতাতে। লিখবে, বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকর, বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি করে পাললিক শিলা। বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর হলো পাললিক শিলা। পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। চুনা পাথরও অনেক কাজে লাগে। সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহার করা হয়। 5এরটা দেখো, 1এর প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট দুটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে তার 54 পাতাতে। দেখো, ভূমিরূপ এখানে পেয়ে যাচ্ছ, গিরিখাত পাচ্ছ, ক্যানিয়ন পাচ্ছ, জলপ্রপাত পাচ্ছ। এখানে বলা হয়েছে চিত্রসহ আলোচনা। তাহলে লিখবে আর ছবিও অঙ্কন করে দেবে, চিত্র অঙ্কন করে দেবে। এটা পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোল বইয়ে 54 পাতাতে রয়েছে। 5এর 2এরটা দেখো, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে আর সমভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। এই উত্তরটাও তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের ভূগোল বইয়ে 40 পাতা এবং 41 পাতাতে। প্রথমে আমরা দেখে নেব পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে। দেখো, পর্বত বেষ্টিত মালভূমিগুলো সবচেয়ে উঁচু আর বিস্তৃত হয়। হিমালয় এবং কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি ব্র্যাকেটে 3655 মিটার উঁচু পৃথিবীর বৃহত্তম মালভূমি। আর এরপর সমভূমির 3টি বৈশিষ্ট্য পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ে 41 পাতাতে। দেখো, লিখবে যে কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। প্রায় প্রতিটি মহাদেশে বিস্তীর্ণ সমভূমি আছে। এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীলনদের সমভূমি, উত্তর আমেরিকার পেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত সমভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, ব্র্যাকেটে দেবে 300 মিটারের কম হয়। সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এ কারণে এই উর্বর সমতল ভূভাগগুলোতে সব থেকে বেশি মানুষ বাস করে। শেষ প্রশ্ন দেখো, 5এর 3 নম্বর, আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের ভূগোল বইয়ে 109 পাতা এবং 110 পাতাতে। দেখো, তোমাকে প্রথমে বলা হয়েছে সাভানা তৃণভূমি। লিখবে যে নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে। গরমকালে দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি হয় বছরে 150 সেমির মতো। মরুভূমির দিকে বৃষ্টি কমে 25 সেমির মতো হয়ে যায়। মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম, তার বদলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে। দিগন্ত বিস্তৃত ঘাস জমির মধ্যে অ্যাকাশিয়া আর বাওবাব জাতীয় গাছ দেখা যায়। আর তারপরে বলেছে তোমাকে, দেখো, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। এটা পেয়ে যাচ্ছ 110 পাতাতে। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকালে বৃষ্টিহীন থাকে। পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলা লেবু, আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 289 পাতা যে 9 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।